বিসমিল্লাহির রহমানির রহিম। আশা করি সবাই ভালো আছো। দ্বাদশ শ্রেণীর হিসাব বিজ্ঞান অনলাইন ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ইসরাত খান, প্রভাষক, হিসাব বিজ্ঞান বিভাগ, কবি নজরুল সরকারি কলেজ, ঢাকা। আজকে আমরা হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্র অধ্যায় 10 থেকে একটু আলোচনা করব। আমাদের উৎপাদন ব্যয় হিসাব বিজ্ঞান অধ্যায়টি কিছু অংশ করিয়েছি, আর আমাদের যে মজুরির যে পোর্শনটা আছে সেটা আমাদের বাকি আছে, ওটা আমরা নেক্সট ক্লাসে করব। আজকে আমরা অধ্যায় 10 ব্যবস্থাপনা হিসাব বিজ্ঞান পরিচিতি থেকে কিছু আলোচনা করব। তোমাদের সামনে যে পরীক্ষাগুলো আসছে, প্রাক নির্বাচনী এবং নির্বাচনী দুটো পরীক্ষাতেই এই অধ্যায় থেকে প্রশ্ন থাকবে, এবং ফাইনালের জন্য তো এটা আমাদের হলো যে উচ্চ মাধ্যমিক যে মূল পরীক্ষা, সেখানেও আমাদের এটা অনেক গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার হিসেবে বিবেচিত হয়। প্রত্যেক বছরই তোমরা বোর্ড প্রশ্নগুলো অ্যানালাইসিস করলে দেখবে যে প্রতি বছরই এই চ্যাপ্টার থেকে আমাদের অঙ্ক থাকে। তা আমরা আজকে তাহলে যে ক্লাস শুরু করি। আশা করি তোমরা দেখতে পাচ্ছ সব কিছু। যদি কোনো সমস্যা থাকে, যদি কোনো যে ভিডিও কোয়ালিটি নিয়ে সমস্যা থাকে আমাকে জানাবে। হ্যাঁ, আচ্ছা, তাহলে আমরা আজকে অধ্যায় 10 ব্যবস্থাপনা হিসাব বিজ্ঞান পরিচিতি, ইন্ট্রোডাকশন টু ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং থেকে আলোচনা করছি। আমরা সবাই জানি যে হিসাব বিজ্ঞান হচ্ছে কি একটা মূল একটা বিষয়। হ্যাঁ, তার একটা পোর্শন হচ্ছে আমাদের ব্যবস্থাপনা হিসাব বিজ্ঞান। হ্যাঁ, একটা হচ্ছে এখানে একটা হচ্ছে যে কৌশল বা পদ্ধতি আমরা বলবো যে ব্যবস্থাপনা হিসাব বিজ্ঞান কি। আসলে ব্যবস্থাপনা হিসাব বিজ্ঞান কি? ব্যবস্থাপনা হিসাব বিজ্ঞান আমরা যদি বলি ব্যবস্থাপনা আমরা কি জানি? ম্যানেজমেন্ট ইজ দ্য আর্ট অফ অ্যাক্টিং ওয়ার্ক ডান বাই আদার্স। অন্যকে দিয়ে যে কাজ করায় নেওয়ার কৌশলটাই হচ্ছে ব্যবস্থাপনা। হ্যাঁ, ব্যবস্থাপনায় হচ্ছে কি, তুমি অন্যকে দিয়ে কতটুকু কৌশলে তুমি কাজটা সমাধান করে নিতে পারছো, সেটাই হচ্ছে সেইটার কলা কৌশলটাই হচ্ছে ব্যবস্থাপনা। আর হিসাব বিজ্ঞান কি? হিসাব বিজ্ঞান হচ্ছে যে আমাদের কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের যে যে আমাদের যে আর্থিক বছরের যে আর্থিক ফলাফল নির্ণয় এবং এর যে তথ্যগুলো আছে সেগুলো ম্যানেজমেন্টকে বা ব্যবস্থাপনা যে আছে, ব্যবস্থাপনা যারা করে সেই কর্তৃপক্ষকে যথাযথ সময়ে পৌঁছে দেওয়াটাই হচ্ছে হিসাব বিজ্ঞান, তাই না? তাহলে দুইটার সমন্বয়, এখানে আমাদের দুইটা ওয়ার্ড আছে, একটা হচ্ছে ব্যবস্থাপনা, একটা হচ্ছে হিসাব বিজ্ঞান। তাহলে দুইটার সমন্বয়ে হবে আমাদের কি? ব্যবস্থাপনা হিসাব বিজ্ঞান। যে এখানে আমার ব্যবস্থাপনা প্লাস হিসাব বিজ্ঞান থাকবে। হ্যাঁ, হিসাব বিজ্ঞান বর্তমানে হিসাব বিজ্ঞানের যে মূল কাজ শুধুমাত্র আর্থিক ফলাফল নির্ণয় না, এটাকে কিন্তু যথাসময়ে আমাদের কি প্রতিষ্ঠানের ক্ষেত্রে এই প্রতিষ্ঠান পরিচালনার দায়িত্বে যারা আছেন তাদের নিকট কিন্তু ওই তথ্যগুলো সরবরাহ করাও কিন্তু হিসাব বিজ্ঞানের সংজ্ঞার মধ্যেই পড়ে, দায়িত্বের মধ্যেই পড়ে। এবং ব্যবস্থাপনা কাজটুকু কি হবে? ব্যবস্থাপনা কাজটুকু হবে কি, যে ওই তথ্যর উপর নির্ভর করে, ওই তথ্যের উপর নির্ভর করে একটা হচ্ছে বর্তমান তথ্য, একটা হচ্ছে বিগত তথ্য। এই দুইটা তথ্যের উপর নির্ভর করে ভবিষ্যতে কি কর্মপন্থা আমার নির্ধারিত হবে, সেগুলো নির্ধারণ করাই হচ্ছে ব্যবস্থাপনার হচ্ছে কাজ। ব্যবস্থাপনার হচ্ছে কাজ। তো এই দুটাই হচ্ছে আমাদের মিলে হবে ব্যবস্থাপনা হিসাব বিজ্ঞান। তাহলে আমরা বলতে পারি যে ব্যবস্থাপনা হিসাব বিজ্ঞান হচ্ছে কি হিসাব বিজ্ঞানের এমন একটি কলা কৌশল বা পদ্ধতি, যেখানে কি ব্যবস্থাপনার প্রতিটি ক্ষেত্রে যে সিদ্ধান্ত গ্রহণ, নিয়ন্ত্রণ এবং অন্যান্য যে প্রাসঙ্গিক যে সকল কার্যকর্ম আছে, সেগুলোর জন্য কি প্রাসঙ্গিক তথ্য সরবরাহের মাধ্যমেই হচ্ছে আমার কার্যকরী নীতি নির্ধারণ
ও কর্মপরিচালনা ব্যাপকভাবে সহায়তা করাই হচ্ছে কি ব্যবস্থাপনা হিসাব বিজ্ঞান। হ্যাঁ, যে আমার প্রতিষ্ঠানের আমার যাবতীয় তথ্য আমার ব্যবস্থাপনার যে দায়িত্বে যারা আছেন প্রতিষ্ঠানের, সেগুলোকে যথাসময়ে সরবরাহ করবে। আর ব্যবস্থাপনার দায়িত্ব কি হবে, সেই তথ্যের উপর নির্ভর করে আমার প্রতিষ্ঠানের কি কৌশল হবে, প্রতিষ্ঠানের কি নীতি হবে, সেগুলো আমার হচ্ছে নির্ধারণ করাই হচ্ছে ব্যবস্থাপনা। তো এই দুটো মিলেই হবে আমার ব্যবস্থাপনা হিসাব বিজ্ঞান। অর্থাৎ ব্যবস্থাপনা হিসাব বিজ্ঞান হচ্ছে ব্যবস্থাপনা এবং হিসাব বিজ্ঞান এই দুটির সংমিশ্রণ। হ্যাঁ, এই দুটির সংমিশ্রণ। আচ্ছা, এটা গুরুত্ব এবং প্রয়োজনীয়তা যদি আমরা বলি, ব্যবস্থাপনা হিসাব বিজ্ঞানের যে গুরুত্ব বা প্রয়োজনীয়তা, ইম্পর্টেন্স, এর তো কোনো মানে বলার অপেক্ষা রাখে না। গুরুত্ব ও প্রয়োজনীয়তা, আমরা যে কোনো অঙ্ক চ্যাপ্টার শুরু করার আগে থিওরিগুলো আমরা একটু পড়ে নিব, কেননা থিওরিগুলো তোমার বেস ঠিক করবে আর অঙ্ক প্র্যাকটিস তোমাকে দক্ষতা বৃদ্ধি করবে। তো দুইটা মিলেই কিন্তু আমাদের একটা পরিপূর্ণ আমাদের পরিপূর্ণ কি হবে, আমাদের যে প্রস্তুতি হবে। তুমি যদি শুধুমাত্র অঙ্ক করো, তোমার প্র্যাকটিসে তোমার বেসটা ঠিক হবে না। হ্যাঁ, বেস না বুঝলে তোমার কিন্তু তুমি অঙ্ক প্র্যাকটিস করলে তুমি ওই কয়েকটা অঙ্কের উপরই তোমার দক্ষতা বাড়বে, কিন্তু তোমার মূল যে ভিত্তি সেটা তোমার কিন্তু কমপ্লিটলি তৈরি হবে না, তখন তোমার ইনকমপ্লিট প্রস্তুতি হবে। সেজন্য আমরা সবসময় কি করব, আমরা আগে যে থিওরিগুলো তাত্ত্বিক যে বিষয়গুলো আছে সেগুলো পড়ব, তারপরে আমরা দেন অঙ্কগুলো প্র্যাকটিস করব। দুটোই আমার দরকার আছে। আচ্ছা, তাহলে গুরুত্ব প্রয়োজনীয় বলতে যে আমার সঠিক সিদ্ধান্ত গ্রহণ। হ্যাঁ, সঠিক সিদ্ধান্ত গ্রহণ ব্যবস্থাপনা আমরা বললাম যে ব্যবস্থাপনার কাজ হচ্ছে কি আমাদের যে পূর্বের তথ্য অনুযায়ী, একটা বর্তমান তথ্য আর একটা হচ্ছে অতীত তথ্য। হ্যাঁ, বর্তমান মানে কারেন্ট, যে আমাদের যে আমাদের যে হিসাব বিজ্ঞানের যে কাজ, সেটা হচ্ছে কি একটা আর্থিক বছরের সম্পূর্ণ যে আমার তথ্যগুলো আছে সেগুলো উপস্থাপন করা। তাহলে এই যে বর্তমান যে এটা আছে, মানে আসলে বর্তমান মানে রানিং অনেক সময় দেখা যায় যে আমাদের ফিসক্যাল ইয়ার বা আর্থিক বছরের মাঝামাঝিতেও আমাদের অনেক সিদ্ধান্ত গ্রহণ করতে হয়। হ্যাঁ, তাহলে সেই জন্য আমরা বলবো বর্তমান তথ্য এবং বিগত সালের তথ্য, দুইটা তথ্যই আমরা কি করব, যে যাচাই বাছাই করে আমাদের নেক্সট যে স্টেপ কি হবে সেটাই আমাদের গ্রহণ করা কাজ হচ্ছে ব্যবস্থাপনার কাজ। তো সেটা কখন সম্ভব হবে, যখন আমরা তথ্যগুলো যাচাই বাছাই করে আমরা কি করব, সিদ্ধান্ত গ্রহণ করব। হ্যাঁ, আমরা যদি তথ্য ছাড়া সিদ্ধান্ত গ্রহণ করি তাহলে কিন্তু আমাদের কি হবে না, আমাদের সঠিক সিদ্ধান্ত গ্রহণ হবে না। তাহলে সঠিক সিদ্ধান্ত গ্রহণের জন্য অবশ্যই ব্যবস্থাপনা হিসাব বিজ্ঞানের গুরুত্ব অপরিসীম। তারপর দক্ষতা বৃদ্ধি, যখন আমরা সঠিক সিদ্ধান্ত বারবার গ্রহণ করব, হ্যাঁ, সঠিক সিদ্ধান্ত গ্রহণের মধ্যে আমাদের প্রতিষ্ঠানের দক্ষতা বৃদ্ধি পাবে। এছাড়া আছে যে আমরা কার্যকর নিয়ন্ত্রণ বলতে কি, যে নিয়ন্ত্রণ বলতে যাতে আমার অপচয় রোধ হয়। হ্যাঁ, অপচয় রোধ হয়, আমার যে কন্ট্রোল, সব কিছুর প্রতি আমার যেন সমান কন্ট্রোলিংটা থাকে। হ্যাঁ, কার্যকরী যে নিয়ন্ত্রণটা আছে সেটা আমরা নিয়ন্ত্রণ করতে পারি। যেমন মনে করো কোনো একটা প্রোডাক্ট উৎপাদনের ক্ষেত্রে আমাদের যদি যে অতিরিক্ত খরচ হয়ে থাকে, হ্যাঁ, বা আমাদের সংশ্লিষ্ট খরচ বাদে এক্সট্রা অন্য কোনো খরচ, হ্যাঁ, যেগুলো আমাদের সংশ্লিষ্ট নয়, সেগুলো বেশি হয়ে থাকে, তাহলে কিন্তু আমাদের ওই উৎপাদিত পণ্যের ব্যয় বেড়ে যাবে। তাহলে বেড়ে গেলে সেটা এফেক্ট পড়বে কিসে, আমাদের বিক্রয় মূল্যে। তাহলে সেটা আমাদের কিন্তু কাম্য নয়। বিক্রয় মূল্য বেশি হলে অবশ্যই সেটা ভোক্তারা ক্রয় করবে না। তাহলে আমাদের এই যে কন্ট্রোলগুলো, সেটা আমরা কিভাবে দেখতে পারবো, যখনই আমার সেই উৎপাদিত পণ্যের যাবতীয় তথ্য আমার সামনে উপস্থাপিত হবে, তখন আমরা সেটাকে কি করতে পারবো, অ্যানালাইসিস করে বলতে পারবো যে কোনগুলো আমার প্রাসঙ্গিক খরচ এবং কোনগুলো আমার অপ্রাসঙ্গিক খরচ, এগুলো আমরা বাদ দিয়ে সেটাকে নিয়ন্ত্রণ করতে পারবো পরবর্তী উৎপাদনের ক্ষেত্রে। তাহলে সেটা আমার কি হলো, তাহলে এটা হচ্ছে কি কার্যকরী নিয়ন্ত্রণ। তারপর দেখা যায় যখন
আমরা লেবার যে কস্টগুলো আছে, হ্যাঁ, ওখানে লেবার কস্ট মানে যারা শ্রমের যে মজুরি দিব, শ্রমের মজুরি আসলে পার ডেতে নির্ধারিত হয়। তখন দেখা যাবে সেখানে আমার কার্যকরী ওয়ার্কিং আওয়ার কতটুকু এবং ইফেক্টিভ ওয়ার্কিং আওয়ার কতটুকু আর আইডল টাইম মানে অলস সময় কতটুকু, সেগুলো আমরা কখন বুঝতে পারবো, যখন আমার সম্পূর্ণ তথ্য যে আছে সেটা আমার সামনে উপস্থাপিত হবে, তখনই আমরা এর করতে পারবো এটা। তখন আমরা কি করবো, নিয়ন্ত্রণের জন্য, কার্যকরী নিয়ন্ত্রণের জন্য পরবর্তী পদক্ষেপ গ্রহণ করতে পারবো। তো এই সকল, তাছাড়া আছে উৎপাদন ব্যয় নিয়ন্ত্রণ এবং হ্রাস। হ্যাঁ, উৎপাদন ব্যয় যদি বেশি হয় তাহলে এখানে আমরা ব্যয় নিয়ন্ত্রণ করতে পারবো বা ব্যয় কমাতে পারবো কোয়ালিটি মেনটেন করার ক্ষেত্রে। তাছাড়া এভাবে সর্বসাকুল্যে কী করতে পারবো, মুনাফা একটা নির্ধারিত করে এক্সাক্ট যে একটা সঠিক বিক্রয় মূল্য নির্ধারণ করতে পারবো, যেটা কিনা আমাদের ভোক্তাদের টার্গেট রেখে আমরা নির্ধারণ করে থাকি সেগুলা। তো এই সকল যাবতীয় কারণেই আমাদের ব্যবস্থাপনা হিসাব বিজ্ঞানের গুরুত্ব অনেক বেশি। আচ্ছা, এরপরে আসি যে আর্থিক হিসাব বিজ্ঞান এবং ব্যবস্থাপনা হিসাব বিজ্ঞানের মধ্যে পার্থক্য কি। হ্যাঁ, আর্থিক হিসাব বিজ্ঞান একটা খালি আমি বলবো, আর্থিক হিসাব বিজ্ঞান আরটা হচ্ছে ব্যবস্থাপনা হিসাব বিজ্ঞান। এই দুইটাই হচ্ছে হিসাব বিজ্ঞানের শাখা। হ্যাঁ, আরটা হচ্ছে ব্যবস্থাপনা হিসাব বিজ্ঞান। এটা হচ্ছে হিসাব বিজ্ঞানের দুইটা সেক্টর, ব্যবস্থাপনা হিসাব বিজ্ঞান। তাহলে এই দুইটার মধ্যে এটা তোমরা অনার্স লেভেলেও অনেক সময় পড়ে থাকবে, এটা প্রায় সময় আসে থাকে এবং এটা অনেক একটা গুরুত্বপূর্ণ বিষয় যে আর্থিক হিসাব বিজ্ঞান আর ব্যবস্থাপনা হিসাব বিজ্ঞানের মধ্যে পার্থক্য কি। এখানে আর্থিক মূল যে পার্থক্যটা আমি বলি যে আর্থিক হিসাব বিজ্ঞানের মুখ্য উদ্দেশ্য হচ্ছে আর্থিক ফলাফল ও আর্থিক অবস্থা নির্ণয়। আর্থিক হিসাব বিজ্ঞান, ব্যবস্থাপনা হিসাব বিজ্ঞানের মুখ্য উদ্দেশ্য কি, যে এই যে তথ্যগুলো আছে তথ্যগুলোর মাধ্যমে তথ্যকণা পর্যালোচনার মাধ্যমে ভবিষ্যতের জন্য কর্মপন্থা নির্ধারণই হচ্ছে ব্যবস্থাপনা হিসাব বিজ্ঞান। এটাই হচ্ছে মূল পার্থক্য। আচ্ছা, এরপরে আসবো আমরা কি, বাজেট এবং বাজেটীয় নিয়ন্ত্রণ। বাজেট এবং বাজেটীয় নিয়ন্ত্রণ। তাহলে বাজেট কি, আমরা সবাই জানি যে সংসদে আমাদের বাজেট পাস করে, তাহলে আমাদের এই টার্মটা নিয়ে আমরা পরিচিত আছি, তাই না? তাহলে বাজেট হচ্ছে কি, যে আমাদের ভবিষ্যতে যে ভবিষ্যতের জন্য যে নির্দিষ্ট কর্ম পরিকল্পনা আছে এটার সংখ্যাত্মক প্রকাশ। হ্যাঁ, এবং বিবরণীটি হচ্ছে কি বাজেট। হ্যাঁ, সংখ্যাত্মক প্রকাশ, আমাদের যে প্ল্যানিংটা আছে, আমরা যে প্ল্যানিং করছি সেটার জন্য যে সংখ্যাত্মক যে প্রকাশটা হবে, হ্যাঁ, প্রকাশ বা বিবরণী যেটাই বলি না কেন সেটা সংখ্যাত্মক হতে হবে, সেটাই হবে আমার বাজেট। আর বাজেটারি নিয়ন্ত্রণ বা বাজেটারি কন্ট্রোল হচ্ছে কি, বাজেটীয় নিয়ন্ত্রণ বা বাজেটারি কন্ট্রোল হচ্ছে যে আমাদের বাজেট প্রণয়নের মাধ্যমে ভবিষ্যৎ যে কার্যাবলীকে নিয়ন্ত্রণ করি, সেটাই হচ্ছে বাজেটীয় নিয়ন্ত্রণ। হ্যাঁ, আমরা যে বাজেট যখন করব সেটার মাধ্যমে যখন আমরা নিয়ন্ত্রণ করব, হ্যাঁ, যখন বাজেট তো আমাদের হচ্ছে যে পরিকল্পনা প্রকাশ করলাম, হ্যাঁ, সংখ্যাত্মক প্রকাশ করলাম, এরপরে সেটাকে যখন আমি এক্সিকিউট করব সেটাই হচ্ছে আমার বাজেটের নিয়ন্ত্রণ। হ্যাঁ, যখন এক্সিকিউট করব তখন আমরা এটাকে কন্ট্রোল করার চেষ্টা করব। হ্যাঁ, যে আমাদের কি ভুল হচ্ছে, কি হচ্ছে, সেগুলো আমরা কন্ট্রোল করার চেষ্টা করব, সেটাই হচ্ছে আমাদের বাজেটীয় নিয়ন্ত্রণ। আচ্ছা, এর মধ্যে আমাদের আরও কিছু কার্যভিত্তিক বাজেটীয় আছে যেগুলো আমাদের প্রশ্ন আসে, প্রশ্নের মধ্যে বেশি আসে। বিক্রয় বাজেটটা আসে। বিক্রয় বাজেট কি, এটা হচ্ছে একটা কর্মভিত্তিক বাজেট, যেটা কিনা শুধুমাত্র কি, যে আমার বার্ষিক যে বিক্রয় আছে সেটার একটা আমার সিনারিও প্রেজেন্ট করে। হ্যাঁ, যে বিক্রয় কতটুকু আছে সেটা হচ্ছে বিক্রয়ের পরিমাণ একক এবং মূল্যের ভিত্তিতেও প্রকাশিত কিন্তু হয়ে থাকে। আচ্ছা, এরপরে আমরা হচ্ছে অঙ্কের যে সংশ্লিষ্ট যে সকল আমাদের আছে সেগুলো আমরা নিয়ে একটু আলোচনা করব। এখানে যে আরটা হচ্ছে কি, যে কস্ট ভলিউম প্রফিট যে রিলেশন বা ব্যয় পরিমাণ মুনাফা সম্পর্ক। ব্যয় পরিমাণ মুনাফা সম্পর্ক।
ব্যয়ের সাথে পরিমাণ মুনাফা সম্পর্ক, এটাও খুবই ইম্পর্টেন্ট আমাদের একটা বিষয়। সেগুলো আমরা যে এই যে থিওরি তো তাত্ত্বিক বিষয়গুলো আলোচনা করছি, সেগুলোর মধ্যে কিন্তু আমাদের হচ্ছে যে আমাদের বহু নির্বাচনী প্রশ্নগুলো এসে থাকবে। আচ্ছা, কস্ট ভলিউম প্রফিট যে রিলেশন আছে, সেটা বলতে কি বোঝায়, যে আমাদের যে মুনাফা অর্জন বা অর্জিত মুনাফা প্রতি বছর কিভাবে ঠিক রাখা যায় তার জন্য যে বিচার বিশ্লেষণ করা হয়, সেটাই হচ্ছে কি আমার ব্যয় পরিমাণ মুনাফা সম্পর্ক। আচ্ছা, তাহলে কি, যে আমাদের উৎপাদনের পরিমাণ পরিবর্তনে ব্যয় ও মুনাফার যে প্রভাব হয়, সেটার বিশ্লেষণকেই বলা হচ্ছে কি ব্যয় পরিমাণ মুনাফা বিশ্লেষণ। উৎপাদনের সাথে আমার কি হবে, ব্যয় এবং মুনাফার যে প্রভাব আছে। আমরা জানি যে ব্যয় হচ্ছে কি, ব্যয় বাড়লে আমার উৎপাদিত পণ্যের বিক্রয় মূল্যের উপর সেটা প্রভাব পড়ে, তাই না? তখন আমরা যদি বেশি উৎপাদন খরচ যদি বেশি থাকে, তখন আমরা কিন্তু মুনাফা বেশি করতে পারি না। কেননা সাধারণভাবে দেখা যায় তখন তুমি যদি তোমার সমজাতীয় অন্যান্য প্রোডাক্ট থেকে তোমার প্রোডাক্টটা যদি বেশি সেম মানে একই কোয়ালিটি ফুল প্রোডাক্ট তুমি যদি বেশি উৎপাদন করো, তাহলে তোমার বিক্রয় মূল্য বেশি হলে ভোক্তারা কিন্তু কম মূল্যের যে উৎপাদিত পণ্য আছে সেখানে ঝুঁকবে। তাহলে আমাদের কিন্তু আলটিমেটলি তখন আমাদের যে পণ্য উৎপাদন হলেও বিক্রয় কমে আসবে, সেটা আমাদের মুনাফা কমে আসবে। তাহলে আমাদের যেতে হয় কাম্যস্তরে, সব কিছুই কাম্যস্তরে যেন হয়, যেন কাম্যস্তরে আমরা উৎপাদন ব্যয়টা রাখতে পারি। হ্যাঁ, তখন আমরা কাম্য পরিমাণ একটা এক্সপেক্টেড একটা আমরা মুনাফাও অর্জন করতে পারবো, ভোক্তারাও কি হবে, যে সন্তুষ্ট থাকবে। এটাই আমাদের আসলে টার্গেট থাকে। তো এগুলোই হচ্ছে আসলে ব্যয় পরিমাণ মুনাফা বিশ্লেষণের উদ্দেশ্য, যে আমার ব্যয় এবং মুনাফা এবং এর উৎপাদন, হ্যাঁ, এই সবগুলোর জন্য একটা ব্যালেন্সিং পর্যায়ে থাকে। সেইটার জন্যই আমরা এই যে ব্যয় পরিমাণ মুনাফা বিশ্লেষণ করে থাকি। আচ্ছা, এখানে আমরা যে ব্যয় যে বিশ্লেষণ করব, এখানে কিছু ব্যয় সম্পর্কে নিয়ে আলোচনা করতে হবে অবশ্যই। সেটা হচ্ছে প্রথমে স্থায়ী ব্যয়, এগুলো খুবই ফিক্সড কস্ট, খুবই ইম্পর্ট্যান্ট একটা জিনিস। যে এই যে ব্যয়ের যে আমাদের আচরণ ভিত্তিক যে আমাদের বিশ্লেষণ, সেটা হচ্ছে প্রথমে হচ্ছে স্থায়ী ব্যয় কি, যে স্থায়ী ব্যয় হচ্ছে কি একটা নির্দিষ্ট সময় এবং নির্দিষ্ট কার্যমাত্রার মধ্যে আমার যে ব্যয়টা অপরিবর্তিত থাকে উৎপাদনের সাথে, সেটাই হচ্ছে ফিক্সড কস্ট বা স্থায়ী ব্যয়। এখানে কীরকম, যে আমার হচ্ছে একটা নির্দিষ্ট সময় হতে হবে অবশ্যই। যেমন বাড়ি ভাড়া বা দোকান ভাড়া যেটা বলি, এটা কিন্তু আমরা উৎপাদন যাই হোক না কেন, আমার মাস শেষে ওই ফিক্সড একটা অ্যামাউন্ট আমাকে পে করতে হয়, তাই না? তাহলে বাড়ি ভাড়া, তুমি বাসায় থাকো আর না থাকো, তুমি যদি ভাড়া গ্রহণ করো, বাড়িওয়ালার কাছ থেকে ভাড়া গ্রহণ করো, তাহলে তোমাকে মাস শেষে ওই ভাড়াটা কিন্তু অবশ্যই তোমার পেমেন্ট করতে হয়। এটা হচ্ছে ফিক্সড কস্ট। হ্যাঁ, তো ফিক্সড কস্ট এটা কি হয়, যে এবার যদি বাড়ি ভাড়া মনে করো একটা নির্দিষ্ট সময় অন্তর পর কিন্তু আমাদের বাড়ি ভাড়া বাড়ে, তো তাহলে সেই জন্য বলা হচ্ছে যে একটা নির্দিষ্ট সময় বা নির্দিষ্ট কার্যস্তর পর্যন্ত ওই ব্যয়টা কি হয়, ফিক্সড থাকে। তাহলে এটা হচ্ছে যে অন্যান্য উদাহরণগুলো হচ্ছে কি, যেরকম কারখানা ভাড়া, ম্যানেজারের বেতন, সেটাও আমাদের কি ফিক্সড কস্ট। হ্যাঁ, যে আমার যদি এই যে লকডাউনের মধ্যে আমাদের কিন্তু উৎপাদন অনেক, যে সকল কারখানায় বা যে সকল ব্যবসা প্রতিষ্ঠানে উৎপাদন বা ব্যবসায়িক যে কার্যকলাপগুলো আছে সেগুলো বন্ধ ছিল, আমাদের মাস শেষে কিন্তু কি সেই দোকান ভাড়া বা সেই রেস্টুরেন্ট ভাড়া আমাদের দিতে হচ্ছে। এবং আমাদের উৎপাদন কি বন্ধ থাকার কারণে যখন আমরা আর এই ফিক্সড কস্টগুলোকে যখন আমরা আর
কি করতে পারলাম না, ক্যারি করতে পারলাম না, তখন অনেকে কি করছে, ব্যবসা ছেড়ে দিয়েছে বা বাসা ছেড়ে দিয়েছে বা কারখানা ছেড়ে দিয়েছে, তাই না? এগুলো তো তোমরা দেখতেই পাচ্ছ। তো এগুলো হচ্ছে ফিক্সড কস্ট। আমাদের সেই জন্য সবসময় আমাদের টার্গেট থাকে যে ফিক্সড কস্ট আমরা যেন মানে আমাদের বিক্রয়ের মাধ্যমে ফিক্সড কস্টটা যেন উঠে আসে, তারপরে পরিবর্তনশীল ব্যয় মিট আপ করে আমাদের মুনাফা হবে। তাহলে ফিক্সড কস্ট হচ্ছে কি স্থায়ী ব্যয়, যে একটা নির্দিষ্ট কার্যস্তর এবং বা নির্দিষ্ট সময় পর্যন্ত যে ব্যয়গুলো সাধারণত স্থায়ী থাকে, সেটাই হচ্ছে স্থায়ী ব্যয়। তবে এটার একটা বৈশিষ্ট্য হলো কি, মোটে স্থায়ী থাকে কিন্তু একক প্রতি ব্যয় এটা পরিবর্তনশীল হয়ে থাকে। কি প্রতি এককে স্থায়ী ব্যয় কিন্তু পরিবর্তনশীল। কীরকম? এককে স্থায়ী ব্যয় পরিবর্তনশীল, কিন্তু মোটে আমার হলো স্থায়ী ব্যয় অপরিবর্তনশীল। স্থায়ী প্রতি এককে স্থায়ী ব্যয় পরিবর্তনশীল। কীরকম পরিবর্তনশীল? যেমন মনে করো আমি একজন উৎপাদনকারী প্রতিষ্ঠান, আমার একটি গোডাউন ভাড়া বা এই জাতীয় সকল স্থায়ী ব্যয় টোটালে যদি আমার 10,000 টাকা হয় পার মান্থ। এখন আমি উৎপাদন যদি আমার প্রতি মাসে 20,000 একক হয়, তাহলে আমার প্রতি এককে আমার স্থায়ী ব্যয় কত হবে? প্রতি এককে স্থায়ী ব্যয় হবে আমার পার মান্থ, যদি স্থায়ী ব্যয় পার মান্থ যদি মনে করো এটা হলো কি মাস, জানুয়ারি মাসে আমার হলো 10,000 টাকা, আমার প্রতি এককে স্থায়ী ব্যয় টোটাল ব্যয়, আর হলো আমার উৎপাদন একক হলো 20,000 একক, তাই না? তাহলে আমার হবে কত? 0.5 টাকা প্রতি এককে স্থায়ী ব্যয়। তাহলে এখানে মোট স্থায়ী ব্যয় ডিভাইডেড বাই উৎপাদন, মোট উৎপাদন একক। তাহলে এখন যদি মোট স্থায়ী ব্যয় আমার যদি ফেব্রুয়ারি মাসে যদি হয় 10,000 একক, তাহলে কিন্তু আবার এখানে প্রতি এককে আমার কি হবে? আমার এটা পরিবর্তন হবে। তাহলে এটা হলো কি স্থায়ী ব্যয়ের একটা বৈশিষ্ট্য, যে প্রতি এককে স্থায়ী ব্যয় পরিবর্তনশীল। এখন এটা আমার উৎপাদনের উপর ডিপেন্ড করবে। যদি উৎপাদন বেশি হয়, এই জন্য বলে যে উৎপাদন বেশি হলে খরচ কমে আসে। হ্যাঁ, উৎপাদন কম হলে আমার যদি এখানে উৎপাদন কম হতো, তাহলে আমার প্রতি এককে স্থায়ী ব্যয়টা বেড়ে যেত। হ্যাঁ, তা স্থায়ী ব্যয়ের এটা একটা বৈশিষ্ট্য যে প্রতি এককে স্থায়ী ব্যয় হবে আমার পরিবর্তনশীল। এরপরে আসি প্রতি এককে স্থায়ী ব্যয়। যেমন মনে কর যদি আমি ডায়াগ্রাম আকারে আঁকি, তাহলে এইখানে যদি আমার এটা হবে আমার কি, এটা যদি হয় উৎপাদন আরটা হলো বিক্রয় একক। তাহলে এখানে যদি উৎপাদন লিখি, উৎপাদনের পরিমাণ যদি লিখি, আর এখানে যদি ব্যয় লিখি, তাহলে আমার এখানে উৎপাদন যত বেশি হোক না কেন এটা আমার ফিক্সড কস্ট। হ্যাঁ, এখানে যদি আমার 10,000 টাকা হয় ফিক্সড কস্ট প্রত্যেক মান্থে, আমার উৎপাদন এখানে 100 ইউনিট 200 ইউনিট যাই হোক না কেন, আমার এটা অবশ্যই ফিক্সড কস্ট করতে হবে। এরপরে আসি পরিবর্তনশীল ব্যয় কি, যে আমার সেটা উৎপাদনের সাথে পরিবর্তনশীল। উৎপাদনের পরিমাণ হ্রাস বৃদ্ধির সাথে সাথে আমার এটা উৎপাদন কি হবে, আমার যে ব্যয়টাও হ্রাস বৃদ্ধি হবে। যেমন পরিবর্তনশীল, এটা হচ্ছে ফিক্সড কস্ট, এরপর থেকে এখান থেকে হবে আমার পরিবর্তনশীল ব্যয় হচ্ছে কি আমার উৎপাদনের সাথে কি হবে, আমার যে এটা হচ্ছে স্থায়ী ব্যয়, আর এটা হবে পরিবর্তনশীল। আমি যত উৎপাদন করব তত আমার ব্যয়টা বাড়বে। হ্যাঁ, এখানে পার একক মানে প্রতি একক যে ব্যয়টা আছে সেটা কিন্তু ফিক্সড। এখন মনে করো আমি হচ্ছে একটা দোকান বানাবো, বা আমি দোকানে কর্মচারী নিয়োগ করেছি, তো এখন হচ্ছে যে এখন লেবার নিয়োগ করেছি, কর্মচারী বলতে লেবার নিয়োগ করেছি। এখন লেবার পার ডে প্রেজেন্টের জন্য আমরা যদি 500 টাকা বা 600 টাকা ধরি বা 1,000 টাকা ধরি, এটা কিন্তু ফিক্সড। এখন আমি যত লেবার নিয়োগ দেই তত আমার কি হবে, ব্যয়টা বাড়বে। হ্যাঁ, এখন এর জন্য পরিবর্তনশীল ব্যয় হয়ে প্রতি এককে ফিক্সড, প্রতি এককে পরিবর্তনশীল ব্যয় হলো স্থায়ী, কিন্তু মোট হলো পরিবর্তনশীল, স্থায়ী। ঠিক আছে, এটা হচ্ছে পরিবর্তনশীল ব্যয়ের অন্যতম বৈশিষ্ট্য, যে প্রতি এককে আমার পরিবর্তনশীল ব্যয় হবে স্থায়ী।
আচ্ছা, এরপরে আছে যে দুইটা মিলে যখন আমার ব্যয়টা আবার নির্ধারিত হয়, সেটা হচ্ছে আধা পরিবর্তনশীল বা মিশ্র ব্যয়। মিশ্র ব্যয়, মিশ্র ব্যয়, মিশ্র ব্যয় যেটা বা আধা পরিবর্তনশীল, সেটা হবে কি স্থায়ী প্লাস পরিবর্তনশীল, দুটা মিলে আমার যেটা হবে সেটা হচ্ছে পরিবর্তনশীল, সেটা হবে আমার মিশ্র ব্যয়। হ্যাঁ, মিশ্র ব্যয়। আচ্ছা, মিশ্র ব্যয় যে কি আমার স্থায়ী এবং পরিবর্তনশীল দুটো একসাথে হবে। এটা যদি আমি আলাদা আলাদা লিখি আর যদি আমি একত্রে লিখি, যেমন এটুকু স্থায়ী, এতটুকু হলো আমার পরিবর্তনশীল। যেমন টেলিফোন বিল, টেলিফোন বিল যে আমাদের হচ্ছে যদি ল্যান্ডলাইন থাকে, আমাদের আগে ল্যান্ডলাইন ছিল, বা তোমাদের এখন যদি যাদের পোস্টপেড থাকে, প্রিপেড না পোস্টপেড থাকে, তাহলে কি লাইন রেন্টের জন্য একটা মিনিমাম চার্জ আমাদের দিতে হবে, যে তুমি ফোন কল করো আর না করো সেটা আমাকে একটা মিনিমাম রেন্ট আগে পে করতে হয়, সেটা হবে স্থায়ী। এরপরে যত ফোন কল আমি রিসিভ করব বা কল করব সেটার জন্য আমার যে ব্যয়টা হবে সেটা হবে পরিবর্তনশীল। তো এগুলো হচ্ছে মিশ্র ব্যয়, দুইটা মিলে আমার যেটা থাকবে পরিবর্তনশীল ব্যয়। তাহলে এই দুইটা ব্যয় মিলেই মিশ্র ব্যয়। আচ্ছা, আচ্ছা, এরপর আসে প্রান্তিক ব্যয়। প্রান্তিক ব্যয় কি? প্রান্তিক ব্যয়, প্রান্তিক ব্যয়, মার্জিনাল কস্ট। মার্জিনাল কস্ট কি? যে আমার যে উৎপাদনের যে উৎপাদন যে পরিবর্তনের ফলে, হ্রাস বৃদ্ধির ফলে আমার টোটাল যে মোট ব্যয় যে হ্রাস বৃদ্ধি হয় সেটাই হচ্ছে আমার প্রান্তিক ব্যয়। হ্যাঁ, মার্জিনাল কস্ট যেটি, এটা হচ্ছে বিশেষ কৌশল বা যে কৌশল হচ্ছে প্রান্তিক ব্যয়, যে আমাদের হচ্ছে মানে প্রান্তিক ব্যয় হচ্ছে আমার একটা কৌশল যার মাধ্যমে শুধুমাত্র পরিবর্তনশীল বা প্রান্তিক ব্যয় ভিত্তিতে উৎপাদিত পণ্যের একক প্রতি ব্যয় নির্ণয় করা হয়। এরপরে আসি দেখি যে ব্রেক ইভেন যে অ্যানালাইসিস, সমচ্ছেদ বিশ্লেষণ। ব্রেক ইভেন অ্যানালাইসিস বা সমচ্ছেদ বিশ্লেষণ। সমচ্ছেদ বিশ্লেষণ, সমচ্ছেদ বিশ্লেষণ হচ্ছে কি একটি মুনাফা পরিকল্পনার একটি অন্যতম হাতিয়ার। হ্যাঁ, সমচ্ছেদ বা ব্রেক ইভেন অ্যানালাইসিস, যে আমার এখানে এর মধ্যে উৎপাদন ও বিক্রয়ের পরিমাণ কম বেশি হলে তা ব্যয় এবং মুনাফার উপর কি পরিমাণ প্রভাব করে সেটা হচ্ছে আমার ব্রেক ইভেন অ্যানালাইসিস। সেটা কি করে আমার যে মানে নির্ধারণ করে। হ্যাঁ, যে আমার উৎপাদন এবং বিক্রয়ের পরিমাণের সাথে আমার ব্যয় এবং মুনাফা কতটুকু প্রভাবিত হয় সেটা হচ্ছে আমার ব্রেক ইভেন অ্যানালাইসিস। হ্যাঁ, এবং আয় এবং যে আমরা বলি ব্রেক ইভেন পয়েন্ট যেটা বলি বা সমচ্ছেদ বিন্দু যেটা বলি, সেখানে হচ্ছে কি আয় এবং ব্যয় সমান। দ্যাট মিনস উৎপাদনের বা বিক্রয়ের সেই পয়েন্ট যেখানে আমার আয় এবং ব্যয় সমান হয়। সমচ্ছেদ বিন্দু, সমচ্ছেদ বিন্দু বা ব্রেক ইভেন পয়েন্ট, এগুলো তোমরা আরও উচ্চতর শিক্ষা যখন গ্রহণ করবে তখনও এগুলো পাবে। সমচ্ছেদ বিন্দু বলতে বোঝায় যে উৎপাদনের যে বা বিক্রয়ের যে ইউনিট বা একক, সেখানে আমরা আয় এবং ব্যয় দুটোই আমার সমান থাকে, সেখানে হচ্ছে আমার সমচ্ছেদ বিন্দু। আচ্ছা, এই সমচ্ছেদ বিন্দু আমরা এককেও প্রকাশ করতে পারি বা টাকাতেও প্রকাশ করতে পারি। সমচ্ছেদ বিন্দু আমরা নির্ধারণ করতে পারি এভাবেও, যে মোট স্থায়ী খরচ, মোট স্থায়ী খরচ ডিভাইডেড বাই একক প্রতি অনুদান। একক প্রতি অনুদান, অনুদান কি বা কন্ট্রিবিউশন কি? অনুদানকে আবার বলা হয় যে আমার বিক্রয় মূল্য থেকে স্থায়ী ব্যয়টা বাদ দিলে আমাদের অনুদান পাওয়া যায়। আচ্ছা, তাছাড়া এটা যদি আমরা এককে প্রকাশ করি তাহলে এইভাবে, আর যদি টাকায় প্রকাশ করতে চাই, টাকায় সমচ্ছেদ বিন্দু প্রকাশ করতে চাই, তাহলে মোট স্থায়ী খরচ উপরে একই রকম হবে, মোট স্থায়ী খরচ সিএম রেশিও বা অনুদান প্রাপ্ত অনুপাত, অনুদান প্রাপ্ত অনুপাত, অনুপাত। আমরা এগুলো অঙ্ক করতে করতে এই সকল সূত্রগুলো আমাদের মুখস্থ হয়ে যাবে। হ্যাঁ, আলাদা করে মুখস্থ করতে গেলে বা মেমোরি করতে গেলে এগুলো মনে থাকবে না। যত অঙ্ক প্র্যাকটিস করবে তোমাদের তত দক্ষতা বাড়বে।
আচ্ছা, জেসিকা আক্তার লিখেছে, লেখা ক্লিয়ার দেখা যাচ্ছে না। হ্যাঁ, আমি আজকে আসলে আমি আলোচনা করব বিধায় আমি আজকে বোর্ড ইউজ করিনি। হ্যাঁ, আমি মুখে বলছি, যা লিখছি আমি মুখে বলছি, সেই জন্য আমি আজকে বোর্ড ইউজ করি নাই। আচ্ছা, জেসিকা আক্তার বলেছে যে এক্সামের জন্য কিছু চ্যাপ্টার আলাদা করে দিলে ভালো হতো। হ্যাঁ, এক্সামের জন্য তোমাদের প্রাক নির্বাচনী বলা হয়েছে, প্রাক নির্বাচনী হবে তোমাদের দ্বিতীয় পত্র থেকেই। হ্যাঁ, দ্বিতীয় পত্রের আর কি তোমাদের যে ফাইনালে তো কিন্তু আর কমানো যাবে না। হ্যাঁ, তো তাহলে এখানে চ্যাপ্টার কমানোর কিছু নেই, তোমাদের সকল চ্যাপ্টারই পড়তে হবে। এখানে কমাই দিলে তোমরা ফাইনালে গিয়ে কি করবে, পড়বে না। তাহলে প্রস্তুতি এখন থেকে গ্রহণ করতে হবে। আমাদের টার্গেট কিন্তু ফাইনাল পরীক্ষা, তাই না? তাহলে টার্গেটটাকে আমরা সামনে রেখেই আমাদের সকল প্রস্তুতি গ্রহণ করতে হবে। এখন যদি আমরা এখানে কমাই দেই তাহলে তোমাদের কি আরও প্রিপারেশনটা আরও গ্যাপ হয়ে যাবে। সো এখানে কমায় দেওয়ার কিছু নেই। আচ্ছা, এই যে অনুদান যে আমরা একক প্রতি অনুদান যে পেয়েছি, এই অনুদানটা আসলে আমরা কি বিক্রয় থেকে আমরা পরিবর্তনশীল ব্যয় বাদ দিলেই আমরা এই যে অনুদানটা পাবো। অনুদান আমরা যখন অঙ্ক প্র্যাকটিস করব, আমি তখন সেদিন বোর্ড ইউজ করবো। আজকে আমরা তাত্ত্বিক বিষয় নিয়ে আলোচনা করবো বিধায় আমি বোর্ড ইউজ করি নাই। আচ্ছা, বিক্রয় মাইনাস পরিবর্তনশীল ব্যয়, পরিবর্তনশীল ব্যয়, এটাই নিয়ে অনুদান। বা বিক্রয় থেকে আমরা প্রান্তিক ব্যয় বাদ দিলেও অনুদান পাওয়া যায়, সেটা বলতে পারো। আবার স্থায়ী খরচ প্লাস মুনাফা, আসলে আমাদের টোটাল যে বিক্রয় মূল্য থাকে, সেখানে কি কি ইনক্লুড থাকে? বিক্রয় মূল্য ইনক্লুড থাকে প্রথমে হলো আমার যে উৎপাদন খরচের মধ্যে কি থাকে? উৎপাদন খরচের মধ্যে থাকে আমার স্থায়ী ব্যয় বা স্থির খরচ, স্থায়ী খরচ, পরিবর্তনশীল খরচ, স্থায়ী খরচ, পরিবর্তনশীল খরচ, তাই না? খরচের মধ্যে। আর প্লাস থাকে কি? মুনাফা বা ক্ষতি। ক্ষতি হলে অটোমেটিকলি আমরা মাইনাস ফিগার লিখে দিব, আর মুনাফা হলে প্লাস হবে। এগুলো মিলেই তো বিক্রয় মূল্য হয়, তাই না? তাহলে এই দুটা মিলে বিক্রয় মূল্য হলে আমাদের অনুদান হবে কি? যে বিক্রয় মাইনাস পরিবর্তনশীল ব্যয়। তার মানে কি? স্থায়ী আর মুনাফা বা ক্ষতি যেটা থাকে সেটা টোটাল যোগ করলেই আমার হবে কি? আমার বিক্রয় মূল্য, আমাদের হবে অনুদান। এই দুটো মিলে হবে আমাদের অনুদান। তাহলে এগুলো আমাদের প্রশ্ন অনুযায়ী আমরা এগুলো খুঁজে বের করব। আমাদের যদি হচ্ছে যে মানে প্রশ্ন আসে, আমরা একটা ছোট্ট একটা উদাহরণের মাধ্যমে আজকে দেখিয়ে আমরা আজকে ক্লাস শেষ করব। আমাদের যে অনেকগুলো এখানে সূত্র আছে, যেগুলো আমাদের একটু প্র্যাকটিস করতে হবে বেশি করে। আর প্র্যাকটিস করবে কিভাবে? বেশি করে অঙ্কগুলো প্র্যাকটিস করে তোমাদের দক্ষতা বৃদ্ধি করবে। আচ্ছা, এখানে মনে করো একটি উদাহরণে দেওয়া আছে বিক্রয় একটা উদাহরণ আমরা দিয়ে শেষ করি। বিক্রয় আমাদের দেওয়া আছে, দেখো 2 লক্ষ টাকা। বিক্রয় আছে 2 লক্ষ টাকা। স্থায়ী ব্যয় আছে 50,000 টাকা। প্রান্তিক ব্যয় 1 লক্ষ টাকা। এবং বিক্রয় একক আছে 2,000। বিক্রয় একক আছে 2,000। ঠিক আছে, এই আমাদের মনে করা একটা উদাহরণ। আমরা এখান থেকে বলেছি যে অনুদান প্রান্ত কত আমরা দেখব। অনুদান প্রান্ত কত? ঠিক আছে, এটা আমাদের 1 নাম্বার রিকোয়ারমেন্ট। তাহলে আমরা জানি অনুদান কত। অনুদান প্রান্ত ইকুয়াল টু জানি বিক্রয় মাইনাস প্রান্তিক ব্যয়। আমাদের প্রশ্নে কি ইনফরমেশন দেওয়া থাকে সেই অনুযায়ী আমাদের
আমাদের অ্যান্সারগুলো হবে। আমাদের এখানে অনেক ধরনের মানে অনেক সূত্র আছে, তো আমাদের প্রশ্নে কি কি ইনফরমেশন দেওয়া আছে সেই অনুযায়ী আমরা সিলেক্ট করব যে কোন সূত্র দিয়ে আমি অঙ্কটা করব। তাহলে বিক্রয় মাইনাস প্রান্তিক ব্যয়, এখানে আমার বিক্রয় দেওয়া আছে 2 লক্ষ টাকা এবং প্রান্তিক ব্যয় দেওয়া আছে 1 লক্ষ টাকা। তাহলে আমাদের অনুদান প্রান্ত হবে 1 লক্ষ টাকা। এটা টোটাল অনুদান, যেহেতু আমাদের একক দেওয়া আছে তাহলে আমি একক প্রতি অনুদান পেয়ে যেতে পারি। তাহলে একক প্রতি অনুদান প্রান্ত কত হবে? মোট অনুদান কত আমার? 1 লক্ষ টাকা, আর আমার বিক্রয় একক হচ্ছে 2000 একক। তাহলে একক প্রতি অনুদান প্রান্ত হলো 50 টাকা। এই হলো আমার অ্যান্সার। ঠিক আছে, অনুদান প্রান্ত। এরপর যদি আমাদের বলা হয় যে ব্রেক ইভেন পয়েন্ট বের করো সমচ্ছেদ বিক্রয়, তাহলে কত হবে? সমচ্ছেদ বিক্রয় তাহলে আমরা জানি সমচ্ছেদ বিক্রয় কি? সমচ্ছেদ বিক্রয় হলো স্থায়ী ব্যয়। আমার প্রশ্নে দেওয়া আছে স্থায়ী ব্যয় এবং একক প্রতি অনুদান। আমাদের একক অনুদান প্রান্ত এটা আমার এককে বের হবে। তাহলে স্থায়ী ব্যয় কত? 50,000 আর একক প্রতি অনুদান 50 টাকা। তাহলে আমার হবে 1000 একক। ঠিক আছে, সমচ্ছেদ বিন্দু। আর 3 নাম্বার রিকোয়ারমেন্ট বলা হয়েছে অনুদান প্রান্ত অনুপাত বা সিএম রেশিও। অনুদান প্রান্ত অনুদান প্রান্ত ইন্টু 100 ডিভাইডেড বাই বিক্রয় একক। ঠিক আছে, তাহলে অনুদান প্রান্ত আমরা জেনেছি। অনুদান প্রান্ত কত? 1 লক্ষ টাকা। 1 লক্ষ টাকা ইন্টু 100, বিক্রয় একক কত? 2000 একক। বিক্রয় একক হলো 2000 একক। তাহলে হবে 50%। ঠিক আছে, এইভাবে করে আমরা অঙ্ক প্র্যাকটিস করে আমরা হচ্ছে আরও আমাদের হচ্ছে দক্ষতা বাড়াবো। তো আজকের জন্য এখান পর্যন্তই। হ্যাঁ, তোমরা পরীক্ষায় অবশ্যই কিন্তু তোমরা নাম, রোল নাম্বার এবং তোমাদের হচ্ছে প্রশ্নগুলো সুন্দরভাবে অ্যান্সার করবে। আমি দেখলাম যে আমাদের যে বিগত তোমাদের যে পরীক্ষাগুলো হচ্ছে বা একাদশ শ্রেণীর যে ক্লাস টেস্টগুলো নিয়েছি বা তোমাদের যে দ্বাদশের যে সিটি পরীক্ষা নিয়েছি, সেখানে তোমরা অনেকেই নাম, রোল নাম্বার লেখুনি। হ্যাঁ, এটা কিন্তু তাহলে পরবর্তীতে আমরা কিন্তু অ্যাবসেন্টই ধরে নিব, কারণ নাম, রোল নাম্বার ছাড়া যে কোনো খাতা আমরা কিন্তু আইডেন্টিফাই করতে পারবো না, তাই না? তো তোমরা প্রত্যেকটা খাতায় অবশ্যই নিজের যে প্রত্যেকটা যে তোমাদের হচ্ছে প্রত্যেকটা খাতার ইয়েতে তোমরা হচ্ছে এটা লিখবে, নাম এবং রোল নাম্বার অবশ্যই লিখবে। হ্যাঁ, যাতে আমরা ঠিকমতো আইডেন্টিফাই করতে পারি। তো আজকের জন্য এতটুকুই। সবাইকে ধন্যবাদ, ভালো থেকো।